আগামী 3 দিন টানা বৃষ্টির আভাস। কারামুক্ত হয়ে সাদ বললেন, আমি স্বীকারোক্তি দেইনি। সিইসি ও সব নির্বাচন কমিশনার বিএনপি জামায়াতের লোক, বলছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, কাঠগড়ায় হাসি মুখে ছিলেন দীপু মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী 3 দিন টানা বৃষ্টির আভাস। আগামী 3 দিন পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টার মধ্যে 3 বিভাগে বৃষ্টির কথা জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। সংস্থাটি জানায়, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কারামুক্ত হয়ে সাদ বললেন, আমি স্বীকারোক্তি দেইনি। বগুড়ায় দুপচাচিয়া উপজেলায় মাকে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ছেলে সাদ বিন আজিজুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্ত হন সাদ। এ সময় কারা ফটকের সামনে সাদ সাংবাদিকদের বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। আমি যে নির্দোষ সেটা সবার কাছে উন্মোচিত হয়েছে। যারা প্রকৃত হত্যাকারী তাদের সর্বোচ্চ শাস্তি চাই। র্যাবের কাছে স্বীকারোক্তির বিষয়ে তিনি বলেন, আমি স্বীকারোক্তি দেইনি। তারা কেন দিয়েছে, কি জন্য দিয়েছে সেটা আমার জানা নেই। পরে বাবা আজিজুর রহমান ও বড় ভাই নাজমুস সাকিবের সঙ্গে চলে যান সাদ। গত 10ই নভেম্বর দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে সাদের মা উম্মে সালমাকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। উম্মে সালমা এই এলাকার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমানের স্ত্রী। ঘটনার 2 দিন পর মাকে হত্যার অভিযোগে মাদ্রাসা পড়ুয়া সাদকে গ্রেফতার করে র্যাব। সে সময় র্যাব জানিয়েছে, সাদ হত্যার কথা স্বীকার করেছেন। হাত খরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরে নিজের মাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখেন তিনি। এ ঘটনায় সাদকে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। কিন্তু এরপর ঘটনায় নতুন মোড় নেয়। পুলিশ জানায়, মা হত্যায় সাদের সম্পৃক্ততা নেই। 15 নভেম্বর সালমার বাসায় ভাড়াটিয়া মাবিয়া এবং তার 2 সহযোগী মোসলেম ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে 2 দফায় ওই 3 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাসা ছাড়তে বলায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে উম্মে সালমাকে হত্যা করেন মাবিয়া। হত্যাকাণ্ডে সাদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ। এমন তথ্যের পর বগুড়ার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করে পরিবার। গত বৃহস্পতিবার জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত। পরে আবার জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করলে জামিন মেলে। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচি জানান, 14 দিন কারাবাসের পর তার জামিন দিয়েছে জেলা জজ। তাকে হত্যা মামলা থেকেও রেহাই দেওয়া হবে। সিইসি ও সব নির্বাচন কমিশনার বিএনপি জামায়াতের লোক, বলছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক ও বেআইনিভাবে নির্বাচন কমিশন গঠন করেছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার সহ বর্তমান নির্বাচন কমিশনের সবাই বিএনপি ও জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলে দাবি করেছে দলটি। পোস্টে বলা হয়, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুরক্ষিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় 1972 সালের সংবিধানে নির্বাচন কমিশনকে একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতার অব্যাহতির পর থেকেই এই সাংবিধানিক চেতনার ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন এবং এর কার্যাবলী পরিচালিত হচ্ছিল। 1975 সালে সপরিবারে জাতির পিতার হত্যার পর অসাংবিধানিক স্বৈরশাসকরা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। সেই লক্ষ্যেই তারা রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন গঠন করেছিল।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিটি সরকারের সময় নির্বাচন কমিশন গঠন তথা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক বিধান ও গণতান্ত্রিক নীতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয়। শেখ হাসিনার প্রথম সরকারের সময় 2000 সালে যখন সাবেক সচিব এম.এ. সাঈদকে নিয়োগ করা হয়, বিএনপি সহ সব দল সেই নিয়োগে সন্তোষ প্রকাশ করেছিল। আওয়ামী লীগ সরকারের সময় প্রত্যেকবারই নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ সিইসি হাবিবুল আওয়াল এবং ওই কমিশনের সব সদস্যের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও দক্ষতা নিয়ে কারো আপত্তি ছিল না। সুশীল সমাজ সহ রাজনৈতিক মহল এই নিয়োগের জন্য আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেছিল। পোস্টে আরও বলা হয়, গণতন্ত্রকে এই দেশে প্রাতিষ্ঠানিক রূপে দেওয়া এবং এটিকে আরও মজবুত করার লক্ষ্যে শেখ হাসিনা সিইসি সহ অন্যান্যদের নিয়োগের ক্ষেত্রে তার সাংবিধানিক প্রাধিকার পরিত্যাগ করে সুপ্রিম কোর্টের বিচারক এবং নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যবস্থা করেন। এছাড়া শেখ হাসিনা সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে 82টি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে। গণতন্ত্রকে টেকসই করার লক্ষ্যে তার এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কার্যক্রম দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। অতি সম্প্রতি অসাংবিধানিক ও অবৈধ ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তী সরকার তাদের কোনো সাংবিধানিক ও আইনি ম্যান্ডেট না থাকা সত্ত্বেও সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনিভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের সমন্বয়ে এই অবৈধ কমিশন গঠিত হয়েছে। এর লক্ষ্যে নির্বাচন কমিশনকে দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর অনুকূলে নগ্ন দলীয়করণ করা। তারা এই কাজটিই করছে। সিইসি ও নির্বাচন কমিশনারদের সবাই বিএনপি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আওয়ামী লীগ আরও দাবি করছে, 30 লাখ শহীদদের রক্তে লেখা সংবিধানকে আদর্শকে ভুলণ্ঠিত করা এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করার লক্ষ্যে অসাংবিধানিক ও অবৈধ এই তথাকথিত অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের এই জঘন্য নাটক সাজিয়েছে। গণতন্ত্র হত্যার লক্ষ্যে এই ধরনের ঘৃণ্য উদ্যোগ আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশের গণতান্ত্রিক প্রিয় সংগ্রামী মানুষ গণতন্ত্র হত্যায় এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কাঠগড়ায় হাসি মুখে ছিলেন দীপুমণি। যাত্রাবাড়ী ও লালবাগ থানায় পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের রিমান্ডের এই আদেশ দেন। এদিকে সকাল 8টার পর প্রিজন ভ্যানে আমির হোসেন আমু, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামরুল ইসলাম, আসমা ফিরোজ, সাদেক খান, জুনায়েদ আহমেদ পলক, এবিএম ফজলে করিম চৌধুরী প্রমুখ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পুলিশের 3 কর্মকর্তা সহ 14 জনকে আদালতে হাজির করা হয়। এরপর সকাল 9টার পর তাদের পুলিশি পাহারায় আদালত কক্ষে তোলা হয়। এরপর ঘটনাব্যাপী শুনানি শেষে আবার তাদের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়। কাঠগড়ায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা অবস্থায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে আদালতে আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান সহ কয়েকজনের সঙ্গে কাঠগড়ায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা অবস্থায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে আদালতে আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান সহ কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গেও কথা বলেন তিনি। আরও কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে। কথা বলার সময় তার মুখে ছিল হাসি। এজলাসে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও নিজেদের আইনজীবী ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলেননি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু কারোর সঙ্গে কথা বলেননি। তার জামিন আবেদন নাকচ হয়েছে। আমুর আইনজীবী আদালতকে বলেন, 90 বছর বয়সী আমির হোসেন অনেক রোগে আক্রান্ত, তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, ইনু, মেনন, পলক, সাদেক খান, এবিএম ফজলে করিম, হাজি সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, পুলিশ কর্মকর্তা মশিউর রহমান, মনিরুল ইসলাম ও আবুল হাসানকে যাত্রাবাড়ী সহ কয়েকটি থানায় দায়ের করা বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।